দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন তারেক রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরও কবর জিয়ারত করেছেন। সেখান থেকে সর্বশেষ আমাদের জানাতে যুক্ত হচ্ছেন মাসুদুর রহমান। মাসুদ, এখন আপনি আছেন কোথায় আর সেখানকার কি পরিস্থিতি জানাবেন? আমি এই মুহূর্তে আছি ইন্টারকন্টিনেন্টাল মোড়ে। শাহবাগ থেকে ওসমান হাদির কবর জিয়ারত করে শাহবাগ মোড় পর্যন্ত এসে আসলে নেতাকর্মীদের ভিড়ের অতি যারা ভালোবাসার কারণে তারা গাড়ির সামনে একেবারে এমনভাবে তারা দাঁড়িয়ে গেছেন যে তার আশাটা অত্যন্ত কঠিন হয়ে গেছে। আপনি যদি আমরা বাম পাশে দেখাই শাহবাগের দিকে, উনি 11:30টায় ওসমান হাদির কবর জিয়ারত করেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন। এরপরে সেটা শেষ করে উনি গাড়িতে ওঠার পর উনি যখন আগারগাঁও নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা হয়েছে, সেখান থেকে কিন্তু এইটুকু আসতে বলা যায় যে প্রায় 20 থেকে 25 মিনিট কেটে গেছে। উনি শাহবাগ মোড় পার হতে পারেননি, কারণ নেতাকর্মীদের ভিড়ের কারণে। গত 2 দিন তারেক রহমান যেটি করেছিলেন যে উনি বাসে করে যাওয়া আসা করেছিলেন। গত 2 দিন তিনি যে কয়েকটি স্পটে গিয়েছেন, প্রত্যেকটিতে তিনি প্রথম দিন এসে যে বাসটিতে উঠেছিলেন সেটাতেই করে গিয়েছেন। কিন্তু আজকে উনি তার জন্য নির্ধারিত যে গাড়ি ছিল সেই গাড়িতে করে তিনি আজকে ছোটো গাড়িতে করে যাওয়া আসা করছেন। এবং বাসা থেকে বের হওয়ার পর তিনি এখানে আসার পর নেতাকর্মীদের যে ভিড় সেটি এখানে আসার পর দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং এলাকার যে ছাত্রদলের এবং নেতাকর্মীরা এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা এখানে কিন্তু তাকে ভিড় করছেন, এক নজর দেখার জন্য ভিড় করছেন। লাইফবয় লিমিটেড এডিশন প্যাক কিনে জিতে নিতে পারেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিকিট। এবং এখান থেকে আজকের দিনের কর্মসূচি যেটি ছিল সেটি একটি কর্মসূচি বাতিল হয়েছে। আগারগাঁয়ে জুলাই আন্দোলনে আহতদের দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কেউ না থাকায় সেটি বাতিল হয়ে যায়। এবং এরপর যে সিদ্ধান্ত সেটি হলো যে উনি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে তিনি ভোটার আইডি কার্ড এবং করার পর তিনি চলে যাবেন মাহবুব ভবন, যেটি ধানমন্ডিতে অবস্থিত। সেখানে থেকে কিছুক্ষণ বিশ্রাম করে এবং জোহরের নামাজ শেষে তিনি আবার রওনা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে। তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন। আজকে দিনের এটি তার কর্মসূচি। এবং আগামীকালের কর্মসূচি কি সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারি, তবে সম্ভবত তিনি আগামীকাল বগুড়া যেতে পারেন বলে আমরা শুনতে পাচ্ছি। এটি এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। আর দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে আসছেন। আসার পরে প্রথম দিনই তিনি কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি সেই ভাষণ দিয়েছেন এবং দিক নির্দেশনামূলক নেতাকর্মীদের একটি বক্তব্য দিয়েছেন এবং দেশ গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন, দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। এবং এরপরে তিনি সেদিনই খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান। সেদিন রাতে এখান থেকে তিনি তার জন্য যে নির্ধারিত সেই বাড়িতে তিনি যান এবং সেখানে থাকার পর গতকালকে তার একেবারে যে কর্মসূচিগুলো ছিল, প্রথমে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন জোহরের নামাজের শেষে। এবং এখান থেকে তার যে জাতীয় স্মৃতিসৌধে যেতে তাকে যে বেগ পেতে হয়, তিনি যে বাসে করে গিয়েছিলেন, এত বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে তাকে প্রায় রাত 10টা, 10:30, 11টা পর্যন্ত কিন্তু স্মৃতিসৌধের ওখান থেকে আসতে রাত হয়ে যায়। এবং আজকের কর্মসূচি যদি আমি বলি, আজকেও কিন্তু গতকালকের দিনের মতো একেবারে নেতাকর্মীরা তার গাড়ির সামনে এবং পিছনে ভিড় করে রয়েছেন। তার গাড়ি বলতে গেলে গাড়ি হাঁটছে এরকম একটি অবস্থা, গাড়ি আগাতে পারছে না, আগাতে দেওয়া হচ্ছে না। নেতাকর্মীদের যে তার প্রতি যে ভালোবাসা, দীর্ঘ 17 বছর পর তিনি যেহেতু এসছেন, তারেক রহমানের একেবারে এই পুরো যেই গত আওয়ামী লীগ সরকারের আমলে পুরোটা সময় তিনি যে সমস্ত মামলা ফেস করে তাকে নানা মামলা সাজা দেওয়া হয়েছিল, কিন্তু এরপরও 5ই আগস্টে পরিবর্তিত পরিস্থিতিতে তিনি কিন্তু দেশে ফেরেন গত 25শে ডিসেম্বর। এবং দীর্ঘ প্রতীক্ষার পর তিনি যখন দেশে ফেরেন, এই দেশে ফেরার পর সাধারণত নেতাকর্মীরা তাকে দেখার জন্য বিশেষ করে এই ভিড়টি করছেন। এবং এই ভিড় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তাদেরকেও বেগ পেতে হচ্ছে। কারণ হলো যে কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে, সেই নিরাপত্তার বেষ্টনী ভেঙে নেতাকর্মীরা গাড়ির একেবারে কাছে চলে যাচ্ছে। যদিও বুলেট প্রুফ গাড়ি, কিন্তু একেবারে সেই যেই চেইন
মানার কথা। সিএসএফ, বিজিবি, র্যাব, ডিবি, পুলিশ সকলের যে নিরাপত্তার যে বেস্ট চেইন মানার কথা, সেটাই কিন্তু রক্ষা করা সম্ভব হচ্ছে না অতিরিক্ত নেতাকর্মীদের অতিরিক্ত ভালোবাসার কারণে। এবং দেখেন আপনি, আমরা যদি দেখাতে পারি যে শাহবাগ মোড়, আমরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে দাঁড়িয়ে আছি, কিন্তু এখান থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শাহবাগ পর্যন্ত ওনার গাড়ি কিন্তু এখন পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আসতে পারে না। আমরা যখন তাকে শাহবাগ থানার সামনে, জাদুঘরের সামনে ছেড়ে আসি, এখন সেটিও এখন থেকে প্রায় 15 মিনিট এখন পর্যন্ত উনি ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এসে প্রবেশ করতে পারেননি। তো এখন হয়তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, তারপরে হয়তো তার গাড়িটি আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে এই ইন্টারকন্টিনেন্টাল মোড় পার হবেন, আমরা পরে হয়তো দেখাতে পারবো পরের সংবাদে তিনি আসলে কত দূর গেলেন। শরীফ। মাসুদ, আপনাকে ধন্যবাদ। আবারও নিশ্চয়ই আপনার কাছে যাব। দর্শক, আপনারা জানেন যে তারেক রহমান ভোটার হতে তারেক রহমান ভোটার হবার জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে যাচ্ছে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, ওখানে এখন কি প্রক্রিয়াগুলো আছে, ওখানে কি ধরনের প্রস্তুতি, নিরাপত্তা দেখছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। আর সুস্মিতা, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচন ভবনে আসবেন এবং এসে তিনি এনআইডি কার্ড পাবার জন্য যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি সম্পন্ন করবেন। এরই মধ্যে এনআইডি পাবার জন্য যে ফর্ম, অনলাইন যে ফর্ম, সে ফর্মটি তিনি পূরণ করেছেন এবং এখানে এসে তারেক রহমান যে তার ফিঙ্গার, আইরিশ এবং বায়োমেট্রিক দেওয়া হবে। বায়োমেট্রিক দেবার পরে তার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সার্ভারে যাবে এবং সার্ভারে যাবার পরে সেই ডাটাগুলো অ্যানালাইসিস করা হবে এবং অ্যানালাইসিস করার পরে যে 12,76,00,000-এর বেশি ভোটার আছেন, প্রত্যেকটি ভোটারের তথ্যের সাথে সেইগুলো ক্রস চেক করা হবে। ক্রস চেক করার পরবর্তীতে একটি ইউনিক এনআইডি নাম্বার তারেক রহমানের জন্য করা হবে এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে সময় লাগতে পারে সর্বনিম্ন 7 ঘন্টা থেকে সর্বোচ্চ 24 ঘন্টা। তো এই তথ্যটি জানিয়েছেন এনআইডির যিনি ডিজি রয়েছেন, তিনি মূলত এই তথ্যটি আমাদের জানিয়েছেন যে আজকে সব কার্যক্রম শেষ হবার পরে সর্বনিম্ন 7 ঘন্টা থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে তারেক রহমানের একটি এনআইডি কার্ড পাবেন। তো ভোটার হওয়ার যে বিষয়টি, এনআইডি কার্ড সম্পন্ন হবার পরে মূলত ভোটার হওয়ার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি সম্পন্ন হবে। তো সুস্মিতা, আপনাকে জানিয়ে রাখি যে 2008 সালের দিকে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করার বিধান চালু করা হয়। যেহেতু 2008 সালে তারেক রহমান কারাগারে ছিলেন, 18 মাস কারাগারে ছিলেন, ওই সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে। দুর্নীতির অভিযোগে তিনি 18 মাস কারাগারে ছিলেন। পরবর্তীতে 2008 সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডন চলে যান। ফলে এই যে এনআইডি কার্যক্রম বা ভোটার তালিকায় তিনি নাম উঠাতে পারেননি। তবে তার স্ত্রী জুবাইদা রহমান মাঝখানে দেশে এসেছিলেন। দেশে এসে জুবাইদা রহমান ভোটার তালিকায় তার নিজের নামটি নিবন্ধন করেছিলেন। আপনাকে জানিয়ে রাখি যে তারেক রহমানের মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2008 সালে 29 নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হয়েছিলেন। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তারেক রহমান যেহেতু ভোটার কার্যক্রমটি শুরু করবেন আজকে, তো তিনি কোন এলাকার ভোটার হবেন, তো আমরা জানতে পেরেছি যে গুলশানে তার যে বাসভবন রয়েছে, সেই বাসভবনের সেখানেই মূলত তিনি ভোটার হবেন। তো একটি বিষয়ে 2009 সালের যে ভোটার তালিকা আইন রয়েছে, সেই আইনটি কিন্তু 2025 সালে সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়। তো সেই অধ্যাদেশে কিন্তু উল্লেখ করা হয়েছিল যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে যে কাউকে ভোটার হতে হবে এবং ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে হবে। তো যেহেতু তফসিল ঘোষণা করা হয়ে গিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, স্বাভাবিক প্রক্রিয়াতে এখন কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে ভোটার হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ সার্ভার যেটি রয়েছে সেই সার্ভারটি কিন্তু লক করে দেওয়া হয়েছে। তো
তো 2009 সালের যে ভোটার তালিকা আইন রয়েছে সেই আইনে কিন্তু একটি বিধান রয়েছে 15 ধারাতে, সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে নির্বাচন কমিশন চাইলে যে কোনো সময় যে কাউকে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারে বা তালিকাভুক্ত করতে পারে। তো এটি মূলত নির্বাচন কমিশনের একটি বিশেষ ক্ষমতা, সেই বিশেষ ক্ষমতাটি প্রয়োগের মাধ্যমে কিন্তু তারেক রহমানকে ভোটার তালিকায় নিবন্ধন করা হচ্ছে। নির্বাচন কমিশন এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে তারেক রহমানকে এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে বগুড়া 6 আসনের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার জন্য মনোনয়ন ফর্ম নেওয়া হয়েছে। এই ফর্মটি কিন্তু যখন জমা দেওয়া হবে রিটার্নিং অফিসারের কাছে তখন কিন্তু এনআইডি নাম্বারটি প্রয়োজন হবে। তো যেহেতু তিনি আজকে ভোটার হওয়ার বা এনআইডি সম্পন্ন করার জন্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি সম্পন্ন করবেন, তো আজকের মধ্যেই বা আগামীকালের মধ্যে যেহেতু এনআইডি নাম্বার তারেক রহমান পেয়ে যাবেন তখন মনোনয়নপত্র জমা দিতে আসলে কোনো আর আইনগত কোনো সমস্যা থাকবে না। তো আমরা যতটুকু খবর পাচ্ছি যে হয়তোবা তারেক রহমান তার মনোনয়ন ফর্ম জমা দেওয়ার জন্য বগুড়ার যে 6 আসনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেখানে তিনি যেতে পারেন। তো আমি যদি এখানকার সর্বশেষ চিত্র আপনাকে দেখাই যে তারেক রহমান নির্বাচন কমিশনের এখানে আসবেন, তো সে কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং এখানে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের যে 104 নম্বর রুম রয়েছে যেটিতে মূলত জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংক্রান্ত কাজ করা হয়, তো ওই 104 নম্বর রুমেই যাবেন। সকালের দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এবং এনআইডির ডিজি 104 নম্বর রুম কিন্তু পরিদর্শন করেছেন এবং এনআইডির কাজ সম্পন্ন করার জন্য যে আনুষ্ঠানিক যে প্রক্রিয়া সে প্রক্রিয়া এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এখন সবাই অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য, যখন তিনি এখানে আসবেন। এখানে আসার পরে তিনি সরাসরি 104 নম্বর রুমে চলে যাবেন। সেখানে যাবার পরে তার ফিঙ্গার আইরিশ এবং তার বায়োমেট্রিকটি নেওয়া হবে। তো মূলত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন থেকে। তো আমাদের আরেকজন প্রতিবেদক রয়েছেন আদ্দিন সজীব, তো আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছ থেকে শুনবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সজীব, দুদিন ধরে আমরা যে পরিস্থিতি দেখছিলাম, আসলে তারেক রহমান আসার পরে দেশে ফেরার পর থেকে তাকে যেভাবে গণসংবর্ধনা দেওয়া হয়েছে এবং মানুষের যে ঢল এবং জমায়েত আগ্রহ, তার প্রতি যে ভালোবাসা বা বহিঃপ্রকাশ নেতাকর্মীদের, সেটা আমরা যেমনটা দেখেছি। আজ কবর জিয়ারত করেছেন শরীফ ওসমান হাদি জুলাই যোদ্ধা এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র তার, এবং একই সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, এবং সেখানে দোয়া করেছেন, সূরা ফাতিহা পাঠ করেছেন। সেখানে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় যে পরিস্থিতি আমরা দেখেছি, তাতে করে সাধারণ যারা নেতাকর্মীরা রয়েছে, বিএনপির যে অঙ্গ সংগঠন কিংবা ছাত্র সংগঠন, তাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেলেও আমরা আগারগাঁয়ের যে সড়কে রয়েছি, আপনার ঠিক কিছুটা দূরে আগারগাঁর থেকে শিশু মেলা কিংবা শ্যামলীর পথে যে রোডটা রয়েছে সেখানটাতে রয়েছে, এবং যেদিক দিয়ে তারেক রহমান নির্বাচন কমিশন ভবনে যাবেন সেই স্থানটিতেই কিন্তু আমরা রয়েছি। এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে সাধারণ সেই যে ঢল মানুষের বা উচ্ছ্বাস বা স্বাগত জানানোর যে প্রক্রিয়া, সেটা সেভাবে দেখা না গেলেও আমরা নিরাপত্তার যে বলয় সেটা কিন্তু ব্যাপকভাবে দেখতে পাচ্ছি। এখানে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশের সদস্যরা ব্যাপক অবস্থান নিয়েছেন এবং পুরো নির্বাচন কমিশনের চতুর্পাশ এলাকায় কিন্তু তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন। সব মিলিয়ে এখানকার নিরাপত্তা বলয় ব্যাপকভাবে করেছেন। এবং আপনি যে কথাটি পরিষ্কার করেই বলছিলেন যে নির্বাচন কমিশনার রহমানুল মাসুদ যিনি জানিয়েছেন যে ভোটার হতে তারেক রহমানের, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো জটিলতা নেই, কোনো বাধা নেই, যে কোনো সময় তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এবং আপনি জানেন যে তারেক রহমান বগুড়া 6 আসন থেকে প্রার্থী হতে যাচ্ছেন এবং সে কারণেই তার যে এনআইডি নিবন্ধন এবং আনুষ্ঠানিক যে প্রক্রিয়াগুলো, ভোটার হওয়ার যে তার যে কার্যক্রম বা জটিলতাগুলো রয়েছে, সেগুলো নিরসনেই মূলত আজ
তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আমরা যতদূর জানি তিনি বেশ কাছাকাছি চলে এসেছেন আগারগাঁয়ের। তিনি আসছেন, আমরা নিশ্চয়ই সেই খবরগুলো দর্শকদের জানাবো। একই সঙ্গে জানিয়ে রাখি যে তিনি যে বগুড়া 6 আসন থেকে প্রার্থী হতে যাচ্ছেন সেই প্রক্রিয়াগুলো শেষ করার সেজন্যই কিন্তু এখানে এসেছেন। এবং যে সময়টা লাগে, আমরা যতটুকু জানি যে নির্বাচন কমিশনে ভোটার হওয়ার জন্য যে প্রক্রিয়া সেটা খুব অল্প সময়ের মধ্যেই হয়। আমাদের সহকর্মী মাসুদুর রহমান রয়েছেন গাড়িবহরের সঙ্গে। মাসুদ, জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি কি? আসলে তারেক রহমানের গাড়ির যে রুট দিয়ে যাওয়ার কথা ছিল সেই রুটটি আবার চেঞ্জ হয়েছে। সেখানে আমরা এখন যেটি দেখছি ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ডানে আসার কথা ছিল, এখন আমরা জানছি যে সেই গাড়ি বহরটি এখন যাচ্ছে সোজা ফার্মগেট দিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা উনি গাড়ির যে আগের যে গতি ছিল সেটি একটু বেড়েছে, কারণ ওনার ডিরেকশন পুরো চেঞ্জ করা হয়েছে এখানে। আমরা আগে জানতাম যে ডিবি অফিসের সামনে দিয়ে মিড রোড দিয়ে উনি যাবেন, কিন্তু এখন বাংলা মোটর হয়ে কারণ বাজারের সামনে দিয়ে উনি যাবেন এবং ফার্মগেট হয়ে তারপরে আগারগাঁ নির্বাচন কমিশন অফিসের ওপাশে তিনি যাবেন। তো আমরা এখন পর্যন্ত যেটা পাচ্ছি এখানে সেটি হলো যে উসমান হাদির কবর জিয়ারত করার পরও 1 ঘন্টা পেরিয়ে গেছে। উনি এখন পর্যন্ত কিন্তু বাংলা মোটর ক্রস করতে পারেননি, শুধুমাত্র নেতাকর্মীদের ভালোবাসার কারণে ওনার গাড়ি বহর অনেকটা আটকে রাখা হয়েছে একরকম, এবং ওনার গাড়ি অত্যন্ত স্লথ গতিতে যাচ্ছে। আমরা আজকে তারেক রহমানের যে কর্মসূচি সেটি হলো যে উনি বিভিন্ন যে প্রোগ্রাম ছিল সেখানকার মধ্যে একটি প্রোগ্রাম বাতিল হয়েছে। এটি হলো যে জুলাই আন্দোলনের আহতদের দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যাচ্ছেন না, কারণ হলো সেখানে কোনো আহত নেই বলে পরবর্তীতে বিএনপি থেকে মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, এই কারণে উনি প্রোগ্রামটি বাতিল করেছেন। বাকি যে সমস্ত প্রোগ্রাম ছিল সে সমস্ত অনুষ্ঠানে উনি যাবেন।